উফ, কয়টা বেজে যাচ্ছে এখনো তো আসছে না। সব কিছুতে এই মেয়েটা দেরি করে। আমার তো মনে হয় তেকেতের মা আসতে দিচ্ছে না, না হলে এত দেরি কিভাবে? দেখ তো, তেকে কতবার কল দিয়েছি কিন্তু তে কলটাই ধরছে না। ইস, তোরা এত এক্সাইটেড কেন যাওয়ার জন্য? আমার তো অনেক ভয় করছে রে। ওইখানে নাকি একটা ভূত আছে যা মানুষের রক্ত খেয়ে ফেলে। আমার তো অনেক ভয় করছে। তোরা আমাকে জোর করলি কেন? প্লিজ এটা ক্যান্সেল করে দে না, আমি যাব না। ভাই, আমি ওকে না দেখলে বুঝতেই পারতাম না ছেলে মানুষ এত ভয় পায়। ছি, আমাকেই দেখো, আমি কাউকে ভয় পাই না। কাউকে বলতে আমি কিছুতেই ভয় পাই না। আর তুমি সব কিছুতেই ভয় পাও। হয়েছে হয়েছে, থাম। দেখ, তে এসেছে। তোর আসতে এত দেরি হলো কেন? দেখ তো, তোর জন্য আমাদের কতটা দেরি হয়ে গেছে। জিমিন, তোকে কি বলবো রে, আম্মু আমাকে আসতেই দিচ্ছিল না। কি বলছিল জানি, আজকে নাকি আম্মু খারাপ স্বপ্ন দেখেছে, তাই আমাকে আসতে দিচ্ছিল না। আমি অনেক কষ্টে এখানে এসেছি, ধরতে গেলে আমি পালিয়ে এসেছি। তে, তোর কান্না এখন থামা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চল গাড়িতে উঠ, গাড়িতে উঠে কথা হবে। এই তারা উঠতো গাড়িতে, অনেক দেরি হয়ে গেছে, চল চল। আজ তের কলেজ থেকে তাদের পিকনিকে নিয়ে যাচ্ছে। তে তার বাবা মার একমাত্র সন্তান। তেকে তার বাবা মা অনেক ভালোবাসে। তেকে বারবার বারণ করা সত্ত্বেও তে সবার সাথে পিকনিকে যাচ্ছে। দেখতো তে যে হোক কিভাবে ভয় পাচ্ছে। ও শুনেছি কি জানিস, ও শুনেছে ওইখানে নাকি একটা ভূত আছে যে মানুষের রক্ত খেয়ে তাদের মেরে ফেলে। আরে যে হোক, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে এত ভয় পেলে চলবে? কলেজ থেকে আমাদের যেখানে নিয়ে যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর, আমি এটা শুনেছি। আর আমাদের যেখানে নিয়ে যাচ্ছে সেখানে একটা হোটেল ভাড়া করেছে, সেখানে সব স্টুডেন্ট আর টিচাররা থাকবে আলাদা আলাদা ভাবে। তো তুমি এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি, তাই না? আমরা শুধু বিকালে ক্যাম্পিং করতে বাইরে হাঁটতে যাব, শুধু এতটুকু। আমরা তো বাস দুদিনের জন্যই যাচ্ছি, এত ভয় পাওয়ার কি আছে বলো তো? জিমিন, তুমি হয়তো অবাস্তব কিছু বিশ্বাস করো না, কিন্তু আমি এটা করি। অবাস্তব বলতে কিছু আছে, অদৃশ্য কিছু আছে। দূর যে হোক, অবাস্তব বলতে কিছুই নেই। এগুলো হচ্ছে মনের ভুল আর হচ্ছে মনের ভয়। উফ, তুই এরকম করছিস কেন? অবাস্তব আর অদৃশ্য এগুলো হয়তো বা আছে, তোরা এরকম করছিস কেন? যে হোক, তুমি চিন্তা করো না, আমি এগুলোতে বিশ্বাস করি। ওদের কথা শুনো না তো। ওরা তোমার কথা বিশ্বাস না করলেও আমি তোমার কথা বিশ্বাস করি। ঢং। কোথায় যে এসেছি জানি না, একজনকে নিয়ে দুজনের টানাটানি। বেশ কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তার বিশ্রাম করে, কারণ বিকালে তারা বের হবে। অন্যদিকে তের বাবা মা তাকে অনেকবার কল করেছে। থাক, কথা শোনার সমস্যা নেই, অনেকবার কল করেছে, না হলে আবার অন্য কিছু ভাববে, ভাববে আমার হয়তো কিছু হয়েছে। কথাই বলে ফেলি, অনেক চিন্তা করছে বাবা মা। হ্যালো, হ্যালো তে, এই মেয়ে, তোর সমস্যা কি? আমি তোকে বারবার করে বারণ করেছি ঘর থেকে বের হোস না। আমি তোকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি, তারপরও তুই বের হয়ে গেলি। আমার কথাটা শোনার, কি বলবো তোকে, আমি তোকে বলার আমার কোনো ভাষা নেই মেয়ে। ঠিক আছে, গেছিস, সাবধানে থাকবি। আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আয়। আমার মিষ্টি মা, এত রাগ করছো কেন? এত রাগ করলে চলবে? আমি তো একটু বড় হয়েছি মা, আমার তো একটু মন চায় একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে। তুমি প্লিজ আব্বুকে একটু মানিয়ে নিও। আমি তাড়াতাড়ি এসে পড়বো 2 দিনের ভিতরে। এত চিন্তা করো না আমাকে নিয়ে। হুম, হয়েছে হয়েছে, আর আল্লাহ দেখানো লাগবে না। সাবধানে থাকিস আর ঠিক মতো খাবারটা খেয়ে নিস। আমি তোর ভালোর জন্যই বলেছিলাম, বুঝিস না তো, যখন মা হবি তখন বুঝবি। আমি বলেছিলাম আজকে আমি অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছি, তোর অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তার জন্যই বলেছিলাম বের হোস না, তাই বের হোস না। তারপরে গিয়েছিস, গিয়েছিস যখন মজাই কর, সমস্যা নেই, কিন্তু সাবধানে থাকবি আর ঠিকমতো খাবারটা খেয়ে নিবি। মনে থাকবে তো? আমার মিষ্টি মা, ধন্যবাদ, তুমি সাবধানে থেকো আর আমার চিন্তা করবে না। ঠিক আছে মা, এখন রাখি, আমরা এখন সবাই বের হব। এটা বলে তে কল কেটে দেয়। তার কিছুক্ষণ পর সবাই মিলে বের হয়। এই দেখ দেখ, সাপ, ওখানে সাপ, সাপ 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 সাপ। কোথায় কোথায়? সাপ সাপ আমাকে খেয়ে ফেলে, সাপ আমাকে বাঁচাও বাঁচাও, সাপ সাপ। যে হোক, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো মিথ্যে কথা বলেছি। আহারে যে হোক, কতটা ভয় পেয়েছে। জিমিন, এইসব কিন্তু ঠিক না। যে হোক কিন্তু অনেক ভয় পেয়েছে। সবকিছুতে মজা করা ভালো না। দেখেছো যে হোক কতটা ভয় পেয়েছে? শুধু তোমার জন্যই ভয়টা পেয়েছে। এই মেয়েরা, থামো তোমরা, হয়েছে তো,
চলো, এখানে কি সময় পার করে দেবে? আর কি শুরু করেছো তোমরা? তোমরা কি টিচারদের একটু ভয় পাও না? সরি স্যার, আর এরকম হবে না। আমরা আর এরকম করবো না, সরি। জিমিন, ঝাড়িটা কিন্তু সেই ছিল। সেই তো লাগবেই, বকুনি খেয়েছি তো, তার জন্য সেই লেগেছে তোমার কাছে। জিমিন, তোমার থেকে কিন্তু আমি এটা রিভেঞ্জ নেব। ঠিকই নেব পরে। তে এবং বাকি সবাই হাঁটছিল এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। তে হঠাৎ লক্ষ্য করলো একটি খরগোশ। খরগোশটা অনেক সুন্দর ছিল। তখন তে খরগোশটার সামনে যেতে খরগোশটা সরে গেল। তখন সে খরগোশটার পিছু নিতে লাগলো। পিছু নিতে নিতে সে অনেক দূরে চলে গেল, সবার থেকে আলাদা হয়ে গেল। তে জঙ্গলের অনেকটা ভেতরে যেতেই সে বুঝতে পারলো সে জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছে। তে তখন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে এসে চারিদিকে তাকালো। তাকে সে দেখতে পেল চারিদিকে শুধু বড় বড় গাছ আর গাছ। দূর দূরান্ত কিছু দেখা যাচ্ছে না। তে এগুলো দেখছিল। হঠাৎ এর আশেপাশে থেকে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ আসতে থাকে। তে এটা শুনে অনেক ভয় পেয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তে একটা গাছের সাথে বাড়ি খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তের জ্ঞান ফিরে সে দেখতে পায় একটি নরম বিছানায় সে শুয়ে আছে। তখন সেখান থেকে উঠে বসে সে সামনে দেখতে পায় একটা ডাইনিং টেবিল। সেখানে অনেক সুস্বাদু খাবার রাখা আছে। আমি কোথায় আসলাম? সবকিছু আমার অচেনা লাগছে। জিমিন, রোজ, লিসা, জেহো, তোমরা কি কেউ আছো? আমি কোথায় আসলাম? আমার তো কিছুই মনে পড়ছে না। তোমরা কি কেউ আছো? বুঝতে পেরেছি, তোমরা সবাই আমার সাথে মজা নিচ্ছ। সমস্যা নেই, আমি ভয় পাবো না। কিন্তু আমার তো অনেক ক্ষুধা লেগেছে। এটা বলে তে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে বাড়িটা ঘুরে দেখতে থাকে। এটা যেন বাড়ি নয়, পুরনো একটি রাজপ্রাসাদ। দেখতে অনেক সুন্দর। সে হঠাৎ দেখতে পেল একটি ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলে অনেক সুস্বাদু খাবার রাখা আছে। সেখানে গিয়ে তে কিছু না ভেবেই খেতে লাগলো। তের পেট ভরে গেলে সে উঠে যায়। উঠে একটু বিশ্রাম নেয়। বিশ্রাম নিয়ে সে আবার ঘুরে দেখতে লাগলো। দেখতে দেখতে সে কিছু শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে সামনে যেতে থাকে। যত যেতে থাকে তত সে শুনতে পায় যেন কেউ গোসল করছে। তখন সে যেতে যেতে হঠাৎ দেখতে পেল একটি ছেলে গোসল করছে। এটা দেখে তে ডাক দিল, এই আপনি এখানে কি করেন? এখানে আসলেন কিভাবে? আপনার সাহস তো অনেক বড়, পারমিশন ছাড়া ঢুকেছেন, আবার গোসলও করছেন। আপনার তো অনেক সাহস। দাঁড়ান, আমি সবাইকে ডাক দিচ্ছি। ও মা, তাই? তুমি কাকে ডাক দিবে? দাও, দেখো কেউ আসে নাকি। আর তুমি আমার খাবার হয়ে আমাকেই জিজ্ঞেস করছো সাহস কত, তাই না? চিন্তা করো না, একটু পর তোমার রক্ত আমি চুষে খাবো, তখন বুঝবে। ও তাই, আপনি আমার রক্ত খাবেন? মগের মুলুক পেয়েছেন নাকি? আমি ভয় পাবো আপনাকে? আর কি পিছনে ফিরে আছেন কেন? আমার দিকে ফিরুন, আমার দিকে তাকিয়ে তারপর কথা বলুন। আচ্ছা, আমি পেছনে ফিরলে তুমি কি আমাকে দেখে সহ্য করতে পারবে? কেন সহ্য করতে পারবো না কেন? আপনি কি ভূত নাকি ভাল্লুক? আমার শিকার। আমি তোমার রক্ত খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। কাকে ডাকবে তুমি? কই, অনেক বড় বড় কথা বলছিলে তো, কোথায় গেল তোমার কথা? হ্যাঁ মা, বাঁচাও। কি হলো? এখন বাঁচাও বলে চিৎকার করে দৌড় দিলে কেন? কোথায় গেল তোমার পকপক? সেই তো বড় গলায় কথা বলছিলে, কোথায় গেলে তুমি? আমি তোমার রক্ত খাবো এখন। এটা বলে ভ্যাম্পায়ারটি তেকে খুঁজতে লাগলো। তেকে খুঁজতে খুঁজতে হঠাৎ সে সামনে দেখতে পেল তে একটি দেয়ালের সাথে বাড়ি খেয়ে তার মাথা ফেটে সে অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। এর কপাল থেকে রক্ত পড়ছিল। এটা দেখে ভ্যাম্পায়ারটি নিজেকে কন্ট্রোল করতে পারে না। ভ্যাম্পায়ারটি তের কাছে গিয়ে তের ঘাড়ে মুখ ডুবাতে ভ্যাম্পায়ারটির অন্যরকম একটা অনুভূতি হয়, যা ভ্যাম্পায়ারটির এর আগে হয়নি। তখন ভ্যাম্পায়ারটি তের দিকে তাকায়। সে এর আগে কখনো এত সুন্দরী মেয়ে দেখেনি। কি নিষ্পাপ মেয়েটার চেহারা। তখন ভ্যাম্পায়ারটি নিজেকে কন্ট্রোল করে আবার তের ঘাড়ে মুখ ডুবায়, কিন্তু সে পারে না তের রক্ত খেতে। পরপর দুবার এমন করে সে, কিন্তু সে তারপরও পারে না। উফ, আমার কি হয়েছে? আমি মেয়েটার মুখের দিকে বারবার কেন তাকাচ্ছি? আমার এরকম অনুভূতি কেন হচ্ছে? আমি কেন এই মেয়েটার রক্ত খেতে পারছি না? কি হয়েছে আমার? এটা বলে ভ্যাম্পায়ারটি তের রক্ত খেতে নেয়, কিন্তু এবারও ভ্যাম্পায়ারটি তের রক্ত খেতে পারে না।
এবং সে বলতে থাকে, এত সুন্দর আর মায়াবতী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। মনে হয় এই মেয়ের মায়ায় আমি পড়ে গেছি। আমার মতো ভ্যাম্পায়ারের আবার অনুভূতি সৃষ্টি হয়, এটা আমি কল্পনাও করতে পারিনি। সুইট হার্ট, তোমার মায়ায় যখন আমি পড়ে গেছি, তোমাকে আমি মারবো না। আমিও যখন তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসবে। হ্যাঁ, এই ভ্যাম্পায়ারকে তোমাকে ভালোবাসতে হবে।